ফিলিস্তিন ইসরায়েল সংঘাত মূলত দীর্ঘদিনের ভূ-রাজনৈতিক ও ঐতিহাসিক সংঘর্ষের একটি অংশ। এই সংঘাতের মূল কারণ হল ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখল, বসতি স্থাপন এবং ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের দাবি। সাম্প্রতিক যুদ্ধ 2023-2024, বর্তমান সংঘাত শুরু হয় 2023 সালের 7ই অক্টোবর, যখন হামাস ইসরায়েলে রকেট হামলা চালায় এবং সীমান্ত পার হয়ে হামলা করে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যা গাজা উপত্যকাকে কেন্দ্র করে তীব্র লড়াইয়ে রূপ নেয়। মূল পক্ষসমূহ: ইসরায়েল, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), হামাসকে দমন করতে বিমান হামলা, স্থল অভিযান ও অবরোধ চালাচ্ছে। হামাস, ফিলিস্তিনের গাজার নিয়ন্ত্রণকারী ইসলামপন্থী গোষ্ঠী, যারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনি জনগণ, বিশেষ করে গাজা ও পশ্চিম তীরের সাধারণ জনগণ, যারা ইসরায়েলি হামলা ও অবরোধের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক শক্তি, তুরস্ক, ইরান, কাতার, মিশর সহ কিছু মুসলিম দেশ ফিলিস্তিনের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে। অন্যদিকে যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো প্রধানত ইসরায়েলকে সমর্থন করছে। তুরস্কের ভূমিকা: তুরস্ক ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল। সাম্প্রতিক যুদ্ধের পর, তুরস্ক কূটনৈতিকভাবে ফিলিস্তিনিদের সমর্থন দিচ্ছে এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে। গাজার বর্তমান পরিস্থিতি: গাজা উপত্যকা ইসরায়েলের অবরোধের মধ্যে রয়েছে এবং খাদ্য, পানি, ওষুধের অভাব প্রকট। হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছে। এই সংঘাতের ভবিষ্যৎ: এই যুদ্ধ এখনও চলমান এবং কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও যুদ্ধবিরতি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশ এই সংঘাত বন্ধের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। আপনি যদি আরও বিস্তারিত জানতে চান, বলুন।
ফিলিস্তিন ইসরায়েল সংঘাত মূলত দীর্ঘদিনের ভূ-রাজনৈতিক ও ঐতিহাসিক সংঘর্ষের একটি অংশ। এই সংঘাতের মূল কারণ হল ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখল, বসতি স্থাপন এবং ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের দাবি। সাম্প্রতিক যুদ্ধ 2023-2024, বর্তমান সংঘাত শুরু হয় 2023 সালের 7 অক্টোবর, যখন হামাস ইসরায়েলে রকেট হামলা চালায় এবং সীমান্ত পার হয়ে হামলা করে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যা গাজা উপত্যকাকে কেন্দ্র করে তীব্র লড়াইয়ে রূপ নেয়। মূল পক্ষসমূহ: ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামাসকে দমন করতে বিমান হামলা, স্থল অভিযান ও অবরোধ চালাচ্ছে। হামাস ফিলিস্তিনের গাজার নিয়ন্ত্রণকারী ইসলামপন্থী গোষ্ঠী, যারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনি জনগণ, বিশেষ করে গাজা ও পশ্চিম তীরের সাধারণ জনগণ, যারা ইসরায়েলি হামলা ও অবরোধের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক শক্তি, তুরস্ক, ইরান, কাতার, মিশর সহ কিছু মুসলিম দেশ ফিলিস্তিনের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে। অন্যদিকে যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো প্রধানত ইসরায়েলকে সমর্থন করছে। তুরস্কের ভূমিকা: তুরস্ক ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল। সাম্প্রতিক যুদ্ধের পর, তুরস্ক কূটনৈতিকভাবে ফিলিস্তিনিদের সমর্থন দিচ্ছে এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে। গাজার বর্তমান পরিস্থিতি: গাজা উপত্যকা ইসরায়েলের অবরোধের মধ্যে রয়েছে এবং খাদ্য, পানি, ওষুধের অভাব প্রকট। হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছে। এই সংঘাতের ভবিষ্যৎ: এই যুদ্ধ এখনও চলমান এবং কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও যুদ্ধবিরতি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশ এই সংঘাত বন্ধের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। আপনি যদি আরও বিস্তারিত জানতে চান, বলুন। ইউক্রেন-রাশিয়া সর্বশেষ অবস্থা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টানা 2 ঘণ্টার ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে, যেখানে তারা ইউক্রেন যুদ্ধের অবসানে স্থায়ী শান্তি চুক্তির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। THEDAILOIITTEFAQ এই আলোচনার পরপরই রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি বিমান হামলা চালিয়েছে, যা বেসামরিক লক্ষ্যবস্তু ও অবকাঠামোতে আঘাত হেনেছে। বাংলা ট্রিবিউন: এদিকে, ইউক্রেন 30 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তবে রাশিয়া এই অস্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছে। DHAKAPOST: কম যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে আলোচনা হয়েছে। BANGLATRIBUNE: এই পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে, তবে স্থায়ী সমাধান এখনও অনিশ্চিত। রাশিয়া